আনন্দ সকালে গত 4 দিন ধরেই আমরা যে খবরে নজর রেখেছি তা অবশ্যই আরজিকর। গোটা দেশের মানুষ চিন্তিত, আতঙ্কিত, গোটা শহরের মানুষ। দফায় দফায় বৈঠক হচ্ছে। একদিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত, আর অন্যদিকে পাল্টা ডেডলাইন বেঁধে দিলেন এবার আন্দোলনকারী চিকিৎসকরা। একদিকে মাঝরাত পার করে হলো জিবি বৈঠক, আর অন্যদিকে যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই তদন্তে তৎপরতা। মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দিয়েছেন, আর তারপরে কিন্তু একের পর এক জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইনকোয়েস্টের রিপোর্ট কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে আমাদের সকলকে। আলোচনা করব, আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমে পরিচয় করিয়ে দিই। দেবনারায়ণ সরকার রয়েছেন, আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় রয়েছেন, চিকিৎসক কবিউল হক। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। তবে শুরুতেই আপনাদের দেখাবো যে আরজিকর মেডিকেল কলেজে যেখানে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে এবার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জোর কদমে চলছে। 4 জন জুনিয়র চিকিৎসককে ফের তলব করা হয়েছে। বিস্তারিত জানাবেন পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ, এর আগে আমরা দেখেছিলাম 7 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যার মধ্যে পিজিটি ছিলেন, যার মধ্যে ইন্টার্নরাও ছিলেন। আর এবার কাদের ডাকা হলো? দেখো, এই 7 জনের মধ্যে কিন্তু গতকালকে 4 জনকে তলব করা হয়েছিল। যে 4 জন হচ্ছে ওই দিন রাত্রিবেলা, বৃহস্পতিবার রাত্রিবেলা নির্যাতিতার সঙ্গে ডিনার করেছিলেন অনলাইনে খাবার অর্ডার দিয়ে। সেই 4 জনকে গতকাল গভীর রাত্রি 12টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই 4 জন জুনিয়র চিকিৎসককে আজকে কিন্তু আবারও তাদের সকাল 11টার সময় তলব করা হয়েছে। মূলত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, এনাদের কাছ থেকে, এনারা যেহেতু একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ওই নির্যাতিতার সঙ্গে ছিলেন, তো এনাদের কাছ থেকে কিন্তু আরো কিছু তথ্য পেতে পারে তারা এই তদন্তের সুবিধার্থে। সেই জন্যই আবারও তলব করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই স্টেটমেন্টও রেকর্ড করা হবে। অন্যদিকে হাসপাতালের ভেতরে কেউ সেমিনার হলে সেখানে কি আগে থেকে কেউ লুকিয়েছিল, কেউ কি সঞ্জয় রায়কে টাকা দিয়ে পাঠিয়েছিল, এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে, কোন রকম কোনো পুরো পরিকল্পনা রয়েছে, সেই সমস্ত দিকটাও কিন্তু খতিয়ে চাইছেন তদন্তকারীরা। এবং সেই জন্যই হাসপাতালের অন্যান্য যারা বিভাগে কর্মরত অবস্থায় রয়েছে, যেমন নার্সিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, সিকিউরিটি, নিরাপত্তা রক্ষী, এছাড়া কিন্তু তাদেরকেও আজকে ডাকা হয়েছে সকাল 11টার সময়। অন্যদিকে হাসপাতালের যিনি যে ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনাকে, এছাড়া অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি হচ্ছেন পরিবারের লোককে খবর পাঠিয়েছিলেন, এই মৃত্যুর খবর, এই ঘটনার খবর প্রথম দিয়েছিলেন, ওনাকেও কিন্তু তলব করা হয়েছে। এই তলব যখন একদিকে চলছে, সেই তলব এবং জিজ্ঞাসাবাদ, সেই সঙ্গে কিন্তু হাসপাতালে প্রায় 1 মাসের সিসি ক্যামেরা ফুটেজ সেইটাও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে ঘটনার আগে। এবং সেক্ষেত্রে সঞ্জয় রায় মুভমেন্ট কি ছিল সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই জন্য এসআইটির যে সংখ্যা ছিল, তোমাকে বলবো, এসআইটির সংখ্যা ছিল প্রথমে 7 জন, তার পরবর্তীকালে কিন্তু এসআইটির সংখ্যা এখন বর্তমানে দাঁড়িয়েছে 63 জনে। সেই মতোই কিন্তু বিভিন্ন শিফটে প্রায় 50 জনকে আরো নিয়োগ করা হয়েছে, যারা একেবারে এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ, জিজ্ঞাসাবাদ, সেই প্রক্রিয়ার কাজটা চালাবেন এবং 24 ঘন্টা ধরে এই তদন্তের কাজ চলবে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। সঞ্জয় রায়কে ইতিমধ্যে যখন জিজ্ঞাসাবাদ, পাশাপাশি এনাদেরকে যে জিজ্ঞাসাবাদ করে হাসপাতালের ভেতরে কেউ ছিল কিনা, এই ঘটনার সঙ্গে সঞ্জয় ছাড়া অন্য কেউ যুক্ত ছিল কিনা, সেটাই এখন জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কুসুমিতা, একেবারেই পার্থ, ধন্যবাদ। এবং ভেতরের লোকের প্রসঙ্গ কিন্তু গতকাল থেকেই উঠে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নির্যাতিতার মা বাবার সঙ্গে দেখা করেছিলেন। তারাও অনুমান করছেন ভিতরের কেউ থেকে থাকতে পারে, আর তারই অনুসন্ধান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দিয়েছেন রবিবার পর্যন্ত। মামলা যদি শেষ না হয়, তদন্ত যদি শেষ করতে না পারে কলকাতা পুলিশ, দায়িত্ব দেবেন সিবিআইকে। আর তার মধ্যে গতকাল মাঝরাতে হলো বৈঠক, যেখানে 48 ঘন্টার ডেডলাইন দিলেন এবার আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকরা। সরাসরি নিয়ে যাব আপনাদের। জিলাম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। জিলাম, কি হলো বৈঠকে, কি সিদ্ধান্তে এলেন চিকিৎসকরা? বৈঠকে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, যেমন বলছিলেন, 48 ঘন্টার মধ্যে এই জুডিশিয়াল এনকোয়ারি শুরু করতে হবে, তাদের কালপ্রিটদের চিহ্নিত করতে হবে। এবং তারা যেটা জানাচ্ছেন যে শুধু তাই নয়, এর মধ্যে ওরা 6 দফা দাবি করেছে, যার মধ্যে যেটা প্রথমে বললাম ওটা অন্যতম। এর পাশাপাশি প্রত্যেক প্রশাসনিক প্রধান যারা মেডিকেল কলেজ আরজিকরের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ অধ্যক্ষ, তৎকালীন উপাধ্যক্ষ, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার এবং চেস্টের যে এইচওডি, তাদের প্রত্যেককে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, অ্যাপোলজি, রিটেন অ্যাপোলজি টেন্ডার করতে হবে। এবং একই সঙ্গে যে পরিবারের এই যে চিকিৎসক মারা গেছেন, সেই পরিবারকে যথোপযুক্ত কম্পেনসেশন দিতে হবে সেটা জানাতে হবে, পাবলিক অ্যাপোলজি করতে হবে। যে মেডিকেল স্টুডেন্টদের অ্যাসল্ট করা হয়েছে, মারধর করা হয়েছে, সম্প্রতি যে সংঘর্ষ হয়েছিল এবং বিতর্ক হয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে, এর পাশাপাশি তারা পুলিশ কমিশনারকে আবেদন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ডিজিটাল ডিফেমেশন হচ্ছে তারও পদক্ষেপ নিতে হবে।
এই 6 দফা দাবি না মানা হলে তাদের আন্দোলন চলবে এবং আন্দোলন আরো তীব্রতর হবে, কারণ প্ল্যান অফ অ্যাকশনে তাদের উল্লেখ করা আছে সিজ ওয়ার্ক অফ all emergency and non-emergency services across all hospital facilities in West Bengal till our demands are met. অর্থাৎ এইটা যেটা বারবার বলা হচ্ছিল যে নন এমার্জেন্সি সার্ভিসে সিজ ওয়ার্ক চালানো হবে, আজকে তারা যে প্ল্যান অফ অ্যাকশনে তাতে এমার্জেন্সি সার্ভিসেও সিজ ওয়ার্কের কথা তারা বলছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে রয়েছি আমরা, সেখানে গতকাল নতুন অধ্যক্ষ সুরিতা পাল যোগদান করেন এবং আজকে তিনি আসলে সমস্যা যাতে না হয়, যেমন ন্যাশনাল মেডিকেল কলেজে হচ্ছে সন্দীপ ঘোষ জয়েন করতে এলে যে তালা লাগিয়ে দেওয়া, এখানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে সকাল থেকে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থাকে। পড়ুয়ারা অবশ্য আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। এখন দেখার পরবর্তীতে দিনের বেলাতে রোগী পরিজনদের হয়রানি কতটা কমে, কারণ কর্তৃপক্ষ গতকাল বৈঠক করেছিল পরিষেবা কিছুটা সামান্য করার। তবে এখন দেখার পরিস্থিতি কি দাঁড়ায় এবং পড়ুয়ারা পরবর্তীকালে এই অধ্যক্ষ তিনি আসবেন আজকে আবার দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন, তখন কি পরিস্থিতি দাঁড়ায়। একেবারেই ছিলাম, ধন্যবাদ। অর্থাৎ একদিকে অধ্যক্ষ বদল এবং সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ তারা কিন্তু একেবারেই তৈরি, এই অধ্যক্ষের হাতে তারা দায়িত্ব দেবেন না। অন্যদিকে তদন্তের কাজে কিন্তু ক্রমাগত অগ্রগতি, এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীরা যারা পড়ুয়া আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসক ইতিমধ্যেই আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমাগত বাড়াচ্ছেন। এমার্জেন্সিতেও কিন্তু কর্মবিরতি লাগাতার চলবে এমন সিদ্ধান্তই কিন্তু তারা গত রাতে নিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে সাক্ষাতের পর যে সময়সীমা বেঁধে দিয়েছেন গতকাল, কি বলেছেন তদন্ত নিয়ে শুনুন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি, মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে, আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে। আমরা অতি দ্রুততার সাথে চাইছি। কয় রবিবার? এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়, সাধারণ ঘটনা নয়, তাহলে এত দেরি করার আমরা কখনোই পক্ষপাতী নয়। মুখ্যমন্ত্রীর এই সিবিআই নির্দেশের সমালোচনায় কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন। এখন বলছেন ফাঁসিতে চড়াবো, এখন বলছেন সিবিআই তদন্ত করলে আপত্তি নাই। যদি সিবিআই তদন্ত করতে আপত্তি নেই, তো আপনি নিজে কেন প্রস্তাব দিচ্ছেন না সেন্ট্রাল গভর্নমেন্টকে? আপনি যে প্রস্তাব দিলে এখনই সিবিআই চলে আসবে। এতদিন আপনার মনে হয়নি ধর্ষণকারীদের ফাঁসির কথা, এখন আপনার মনে হচ্ছে কেন? 4 দিন পর মানুষের প্রবল বিক্ষোভ প্রতিবাদ বোঝার পরে 4 দিন সময় লাগলো। 4 দিন পরে গিয়ে বললেন রোববার পর্যন্ত পুলিশকে টাইম দিচ্ছি, না হলে সিবিআইকে দিয়ে দেবো। আমি নিশ্চিত যে উনি নিশ্চিত হয়ে গেছেন যে তথ্য প্রমাণ সব লোপাট করা হয়ে গেছে। যদি একটু আধটু বাকি থাকে, রোববার পর্যন্ত টাইম, বাবা তথ্য প্রমাণ লোপাট করে দাও। তথ্য প্রমাণ লোপাট করার পরে তখন সিবিআই। ডক্টর কবিউল হককে দিয়ে আলোচনা শুরু করবো। ডক্টর হক, আপনারা আস্থা রাখতে পারছেন না পুলিশের তদন্তে, এবং আপনাদের বরাবরই একেবারে শুরু থেকে বক্তব্য এক, বিচার বিভাগীয় তদন্ত, জুডিশিয়াল কাস্টাডি এবং জুডিশিয়ারি যে তদন্ত আপনারা সেটা চান। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, একটা ডেডলাইন তিনি বেঁধে দিয়েছেন, অর্থাৎ কোথাও পুলিশের ওপরে চাপ কিন্তু তিনি বাড়িয়েছেন, এবং তারপরে দেখা যাচ্ছে সিটের সদস্য সংখ্যা 7 থেকে বাড়িয়ে 63 করা হচ্ছে। আর মাত্র 6টা দিনের অপেক্ষা, 5টা দিনের অপেক্ষা, তারপরে কিন্তু সিবিআই তদন্ত। এখনো আপনারা সন্তুষ্ট নন? জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। একদমই সন্তুষ্ট নয়। কেন সন্তুষ্ট নয়? ঘটনা প্রবাহ দেখলে বুঝতে পারবেন। প্রথমে কি বলা হলো, যে এটা সুইসাইডের তত্ত্ব নিয়ে আসা হলো, যে বাড়ির লোককে বলা হতো আত্মঘাতী হয়েছেন। তারপরে আস্তে আস্তে যখন আন্দোলন করে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করানো হলো, প্রথমেই তো চেয়েছিল পুলিশ ইনকোয়েস্ট করতে, এরকম একটা গণধর্ষণ বলতে চাইছি এখনও আমরা। এটা শুধুমাত্র একজনের কাজ নয়, এবং তাকে খুন করা হলো, আমার বোনকে খুন করা হলো। তারপরেও যখন পুলিশ এই বিষয়টাকে ধামাচাপা দিতে চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছে। এই যে বিষয়গুলো আপনারা দেখছেন এগোচ্ছে, অগ্রগতি হচ্ছে, সেটা কিন্তু আন্দোলনের ফলশ্রুতি। এই যে ডাক্তার সন্দীপ ঘোষকে সরতে বাধ্য হয়েছিলেন, সেটাও কিন্তু আন্দোলনের ফলশ্রুতি। ফলে আন্দোলনই একমাত্র পারে। আমরা ডেডলাইন দিয়েছিলাম প্রথমে কত 48 আওয়ার্স। আমরা কি বলেছিলাম
যে আমরা নন এসেনশিয়াল সার্ভিস বন্ধ করছি, নট এসেনশিয়াল সার্ভিস। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই, আমরা কিন্তু কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি, রাজ্য সরকার বাধ্য করেছে। ফলে আপনারাও প্রশ্ন তুলুন যে কাজ কেন বন্ধ করেছেন। আর মেডিকেল কলেজগুলোতে বা হাসপাতালে শুধুমাত্র জুনিয়র ডাক্তারের চিকিৎসা দেয় এরকমটা নয়, তাহলে তো স্বাস্থ্য ব্যবস্থা কোল্যাপসড, যে আর কোনো ডাক্তার নেই, এটা হতে পারে না। ফলে আন্দোলনকারীরা তাদের আন্দোলনের জন্য কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে। আমরা 48 আওয়ার্স টাইম দিয়েছি যে 14 তারিখের মধ্যে তদন্ত কমপ্লিট করতে হবে। আর তদন্ত পুলিশের কাছে নয়, পুলিশ নিরপেক্ষ নয়। আমরা প্রথম থেকে দাবি করেছি জুডিশিয়াল ইনকোয়ারি। আমরা এই সিবিআইয়ের কথাও বলিনি। রাজনৈতিক নেতারা বলতে পারেন যে নানান তাদের কিছু হিডেন এজেন্ডা থাকতে পারে, কিন্তু সিবিআইও নিরপেক্ষ সবসময় নাও হতে পারে। আমরা চাই আন্ডার দ্য জুডিশিয়াল ইনকোয়ারি, যে জুডিশিয়ার আন্ডারে থেকে সমস্ত কিছু হবে, না হলে তথ্য প্রমাণ লোপাট হবে। মুখ্যমন্ত্রী কেন রোববার পর্যন্ত টানছেন? তার মানে কি তার কোনো রকম কোনো হিডেন এজেন্ডা আছে যে পুলিশকে বলছেন যে এগুলোকে বন্ধ করতে হবে? আমরা চাই ওয়ার্কপ্লেস সেফটি। একদম, আমি এই জায়গায় শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, এই সিবিআই তদন্তের যে ডেডলাইন, বিরোধীরা শুধু নয়, এমনকি আন্দোলনকারী চিকিৎসকরা তারাও বলছেন একেবারে শুরুতেই কেন সিবিআই নয়? 8 তারিখ রাতের ঘটনা, ডেডলাইন অনুযায়ী তারিখ হবে 18 তারিখ, অর্থাৎ 10 দিন। একদিকে হচ্ছে মুখ্যমন্ত্রী একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, অর্থাৎ পুলিশ কিন্তু এই মুহূর্তে একটা ঘোরতর চাপের মধ্যে রয়েছে। যেভাবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া হুড়ুর করে সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে, সিটের সদস্য সংখ্যা বেড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে চরম তৎপরতা চলছে। প্রথম কথা, চাপের মুখে কোথাও তদন্তে ব্যাঘাত ঘটবে না তো, যথাযথভাবে তদন্ত শেষ হবে। এবং দ্বিতীয় হচ্ছে, অতীতেও আমরা যেরকমটা দেখেছি তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে, এখানে কলকাতা পুলিশের উদ্দেশ্য কিন্তু সেই একই আশঙ্কা। আবার একটা ধর্ষণের ঘটনা, আবার প্রশাসনিক গাফিলতি, আবার আপনার বিচার বিভাগীয় তদন্তের জন্য হোক এখানে ফাস্ট্যাগে তার প্রতিশ্রুতি, আবার একটা ঢাকা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা। এ তো আগেকার ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। 5 দিন হয়ে গেল ওই জায়গায় প্লেস অফ অকারেন্সে কেন আবার ঘটনার অপরাধের পুনর্নির্মাণ হয়নি? কেন ভিডিওগ্রাফি হয়নি? আজকে যে জায়গায় বলছেন ময়না তদন্ত পোস্টমর্টমের আগে যে ইনকোয়েস্ট রিপোর্ট, সেখানে মেয়েটির 10টি জায়গায় আঘাত পাওয়া গেছে, মুখের থেকে শুরু করে সব জায়গায়। সেখানে থেকে দেখে বোঝা যাচ্ছে, ডাক্তারবাবুরা আরও ভালো বলতে পারবেন, যে একজনের পক্ষে এই জিনিস করা সম্ভব নয়। ওই এলাকায়, ছোট্ট এলাকা তো, সেমিনার হল আর হসপিটালের চৌহদ্দি, ওই এলাকার মধ্যে যতজন সেদিন ছিলেন, মেয়েটির যে আমরা বলি যে নেল ক্লিপিং, যে নখের যে টুকরো, সেই নখের টুকরোগুলো ডিএনএ ফরেন্সিক ল্যাবে ডিএনএ প্রোফাইল টেস্ট করতে হবে। এবং সেই জায়গাতে আর কজন ছিল তাদেরও ঠিক সেই পরিমাণ কাছাকাছি ইনজুরি থাকতেন, নিশ্চয়ই থাকবে। একদম, মানে শীর্ষেন্দুদা সিসিটিভি ফুটেজ ধরে হোমগার্ড যখন এই সঞ্জয় রায়কে চিহ্নিত করতে পারছে, 30টা সিসিটিভি এখন স্ক্যানারে আনা হয়েছে, তার মধ্যে আর কারা কারা জড়িত, এই যে ভেতরের লোক বলা হচ্ছে, তাদের আর কারোর আনাগোনার কোনো ছবি সিসিটিভি থেকে পাওয়া যাচ্ছে না। এটা বিশ্বাসযোগ্য পাওয়া যাচ্ছে না তো সেই জন্যে, এটা তো প্রভাবশালী হাত থাকছে, এর কথাতেই বোঝা যাচ্ছে প্রভাবশালী হাত। আজকে অধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করতে হবে, এখান থেকে অন্য জায়গায় নয়, গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে ওখানে। আমি অধ্যক্ষের পার্টি আলাদা করে আসবো শীর্ষেন্দুদা, কিন্তু এখানেই দেবনারায়ণ যেটা প্রশ্ন উঠছে, দেখুন সিটের সদস্য সংখ্যা বাড়ানো হলো কখন? মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, তারপর মাঝে কিন্তু 4-4টে দিন পেরিয়ে গিয়েছে, আন্দোলন ক্রমাগত জোরদার হচ্ছে, চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, কিন্তু ডেডলাইন বাঁধার পরে সিটের সদস্য বাড়াচ্ছেন। তারপরে কাদেরকে জিজ্ঞাসাবাদে ডাকা হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট সুপার, প্রথম দিন থেকে যার নাম উঠে আসছিল, নার্সিং স্টাফ, সেই দিনে যারা যারা উপস্থিত ছিলেন, আজকে তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। এই 4টে দিন সময়টা চলে গেল না তো, নষ্ট হলো না তো কোথাও? তথ্য অনেক হয়, সত্য একটাই, বিভিন্ন তারা করেছে কিনা এখনই সব কিছু মিডিয়া আসছে এমন তো প্রশ্ন নয়। আমার একটা কথা, রবীন্দ্রনাথের 4 অধ্যায়ে বলেছিল নির্দয় হবে না, কর্তব্যের বেলায় নির্মম হতে হবে। যারা ডাক্তারবাবুরা আছে অত্যন্ত, হ্যাঁ, কর্তব্যের বেলায় নির্মম হতে হবে। আপনারা 48 ঘন্টা করুন, যা করুন, কিন্তু অন্তত ওই সার্ভিসটাকে একটু ঠিক রাখুন। হ্যাঁ, আমাদের দেশে ডাক্তারের এত অভাব, জুনিয়র ডাক্তার না হলে সুনিশ্চিত করতে হবে, সার্ভিস যারা দেবেন তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে, প্রাণ হাতে নিয়ে কিভাবে সার্ভিস দেবেন? নিশ্চয়ই সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। শুধু পশ্চিমবঙ্গে না,
সমস্ত ভারতে এই মেডিকেল সার্ভিসের জন্য নিরাপত্তা ব্যবস্থা সঠিক নয়, এটা তো মুখ্যমন্ত্রী কেন কিন্তু সারা ভারতে কিন্তু দেবনারায়ণ একজন সেনসিটিভ মানুষ হিসাবে, একজন অধ্যাপক হিসাবে আপনার মনে হয় না যে একটা ঘটনা ঘটে গেল তারপরে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা পাঠাচ্ছে, তারপরে 15 দফা নির্দেশিকা পুলিশ পাঠাচ্ছে, কিভাবে নারীদের সুরক্ষিত করা হবে? তার মানে কি এতদিন ধরে নারীরা সুরক্ষিত ছিল না? এই 15 দফার দাবি এখন কার্যকর করা প্রয়োজন হলো কেন? এতদিন তার মানে ছিল না? না, নিশ্চয়ই ছিল না, এটা তো অস্বীকার করেছেন। কোনো জায়গায় ছিল না। কোন জায়গায় ছিল? ভারতের কোন রাজ্য ছিল? কোন জায়গায়? প্রশ্ন হচ্ছে একটা ঘটনা ঘটাটা অন্যায়, ব্যর্থতা স্বীকার করে নিয়েই একটা কামদুনি ঘটনার পর তাহলে এ রাজ্যে শিক্ষা হয়নি বলছেন? শিক্ষা এক একটা জায়গায় এক এক ঘটনা ঘটে। প্রশ্ন এখানে কেন প্রত্যেক জায়গায় বিভিন্ন ঘটনা, এক একটা ঘটনা দিয়ে বিয়ে করা, এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার আজকে আরজিকর মেডিকেল কলেজের ভিতরে বিভিন্ন সরকারি হাসপাতালে আলো লাগানো হচ্ছে, সিসিটিভি গুলো কাজ করছে কিনা আজ দেখা হচ্ছে। দিনের পর দিন নিগ্রহের ঘটনা ঘটে গেছে, প্রাণ চলে গিয়েছে একজন চিকিৎসকের। সমালোচনা আমরা অনেকভাবে করতে পারি, একটা বড় রাজ্য চালাতে গেলে সারা ভারতেও জীবনটা যে বাঁচাবে, যে ডক্টর জীবন বাঁচাবে, একটা ডাক্তার অন ডিউটি হসপিটালের ভেতরে আপনি স্টাফ নার্স এবং ডাক্তার নাইট ডিউটি দেবে, তার বাবা মা কি অবস্থায় থাকবে যখন নাইট ডিউটি দেবে? এটা চেষ্টা করুন, এটা মেয়ের বাবা পুলিশ মন্ত্রী কম স্বাস্থ্যমন্ত্রী, তাকে দায় নিতে হবে না? পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে দায় নিতে হবে না? দায় নিয়েছেন না? না, দায় নিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, তিনি গতকাল দায় নিয়েছেন। সন্দীপ ঘোষ তিনি বলছেন সোশ্যাল প্ল্যাটফর্মে যেভাবে তিনি মেলাইন হয়েছেন তাতে তিনি চাকরি ছাড়ছেন। শুধু অধ্যক্ষের পদ থেকে আসতে, শুধু অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ নয়, সরকারি চাকরি ছাড়ছেন। মাঝে মাত্র কয়েক ঘন্টার গ্যাপ, আর তারপরে দেখা গেল নতুন দায়িত্বে চলে গেলেন তিনি। আজ থেকে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পেলেন। দায় এবং দায়িত্বের প্রশ্ন উঠছে, দেখুন। প্রবল চাপের মুখে সকালে এক মেডিকেল কলেজ থেকে ইস্তফা, বিকেলেই আরেক মেডিকেল কলেজে বহাল। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্ক থেকেই গেল। কলকাতার এই প্রথম সারির মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় প্রশ্ন উঠেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। একদিকে বিতর্ক, অন্যদিকে আন্দোলনকারীদের প্রবল চাপ। দুইয়ের মুখে সোমবার সকালে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। সেই বিখ্যাত মানুষ, নাম করে বলছি সন্দীপ ঘোষ, ডাক্তার বলবো না, সরি, কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না, তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না। সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন, তিনি রিজাইন করেছেন। তার নাকি এত অন্তরের ব্যথা, শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে, ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না, ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো। আমি এখান থেকে বলছি, আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি, আমাদের ডিম্যান্ড কোনো রেজিগনেশন, কোনো বদলি নয়। হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অফ এভিডেন্স। যদিও সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে নারাজ ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা। আমি যদি রিসেন্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবি, তাহলে সন্দীপ ঘোষ শুধুমাত্র প্রিন্সিপাল অফ আরজিকর হিসেবে ব্যর্থ নন, তিনি প্রিন্সিপাল হিসেবেই ব্যর্থ। তাহলে তিনি যদি আরজিকরের প্রিন্সিপাল না থাকেন, তাহলে অন্য যে কোনো কলেজের প্রিন্সিপাল পদেই বা কীভাবে থাকবেন? আমরা কোনো কলেজকেই সেকেন্ড আরজিকর চাই না। এমনকি সোমবার সন্ধে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। শীর্ষেন্দুদা, একদম যদি আইনি পরিভাষায় যেতে চাই তাহলে প্লেস অফ অকারেন্স হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ, যার দায়িত্বে ছিলেন হচ্ছেন সন্দীপ ঘোষ। সেখানে একটা ভয়াবহ নৃশংস ঘটনা ঘটে গিয়েছে। এতটাই ঘটনার গুরুত্ব যে এরপর মুখ্যমন্ত্রীও বলছেন যে সিবিআই তদন্তেও তিনি রাজি রয়েছেন, ডেডলাইন বেঁধে দিচ্ছেন। সেখানে সেই অধ্যক্ষ তিনি কি তদন্তের আওতায় পড়বেন না? অবশ্যই পড়বেন।
প্লেস অফ অকারেন্সে 3 মাস আগে এখানে আরজি করে ডাক্তারবাবু বসে আছেন, কিছু মত্ত মানুষ ঢুকে গেছিল ডিউটি করে সেই জায়গাতে, তারপরেও সেখানে সিসিটিভি বসে না। কিসের জন্য? কেন? এই অধ্যক্ষকে কোনো বদলি না, আপনি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করুন। কি লুকোতে চাইছেন? উনি কার প্লাস্টার করেছেন পায়ের, এটা বলতে হবে। এটা জেনে যাবে বলে কি তথ্য তিনি জানেন, কি লুকোনো আছে তার মধ্যে যে তাকে কিছু করা যাচ্ছে না? কেন সন্দীপ ঘোষকে এক্ষুনি গ্রেপ্তার করা হবে না? আজকে প্রথম যে ডাক্তারবাবু, যে পুলিশ বলছেন যে মেয়েটি সুইসাইড করেছে, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? তাদের কেন গ্রেপ্তার করা হবে না? আজকে একজনের পক্ষে সে জিনিস নয়। আজকে নির্ভয়া কাণ্ডের পর আইন পাল্টে গেছিল ভারতীয় দণ্ডবিধি। আজকে আইপিসি 376(2G ছিল, সেখানে 376D হয়েছিল। সেইটা এখন ভারতীয় ন্যায় সংহিতার 70 নম্বর ধারায়, সেই ধারা লাগাতে হবে, একজন নয়। আজকে ইনকোয়েস্ট রিপোর্ট বলুন, ময়না তদন্ত বলুন, সেই দিকে দেখে বোঝা যাচ্ছে যে একাধিক মানুষ জড়িত। সেই দিকটা পুলিশ নিরপেক্ষ হোক, তদন্ত নিরপেক্ষ হোক, আর পুলিশ রং বিচার না করে সেই তদন্ত করুক। সেই জায়গাতে স্বাস্থ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রীকে মানুষ দেখছে, বিচার করছে যে কি করবেন উনি, সেই দিকে তাকিয়ে আছে। একেবারেই তাই, রাজ্যবাসী অপেক্ষা করছেন। ডক্টর ইন্দ্রনীল খাঁ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। ডক্টর খাঁ, প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে এই যে একেবারে সেফ কাস্টাডি পেয়ে গেলেন সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে এত অভিযোগ। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি, মানে তাকে বারবার সরানোর চেষ্টা করা হলেও কিন্তু তিনি আরজি করেই থেকে যান। আরজি করে কি আছে? দেখুন, সন্দীপ ঘোষে কি আছে, কি সিক্রেট আছে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিই বলতে পারবেন। কারণ একটা এত দুর্বিষহ ঘটনা ঘটলো, এত মানে সাধারণ মানুষ আজকে আন্দোলিত, সাধারণ মানুষ শকে আছে, সাধারণ মানুষ শোকাহত, সবার মনে সবাই ফুঁসছে কখন এবং কত তাড়াতাড়ি যারা দোষী তাদেরকে শনাক্ত করা হবে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তদন্তের কাজ এগোচ্ছে, আপনারা তাতে সন্তুষ্ট? দেখুন, সাধারণ মানুষ আজকে সন্তুষ্ট না, এবং যারা নির্যাতিতা তার পরিবার পরিজনের সঙ্গে আমি নিজে তার পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা বিশ্বাসই করতে পারছেন, দে আর জাস্ট নট কনভিন্সড। আর তাদেরও একই বক্তব্য, যখন তদন্তের স্বার্থে কেন ইমিডিয়েটলি যখন এই ঘটনা প্রকাশ্যে আসলো, ইমিডিয়েটলি কেন সন্দীপ ঘোষ, যিনি ওই ইনস্টিটিউশনের অধ্যক্ষ, তাকে কেন সরানো হলো না? তদন্তের স্বার্থে ইমিডিয়েটলি তাকে, সে নিজে, তার তো না হয় বিবেক নেই, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাকে সরালেন না? এবং যাতে নিরপেক্ষ তদন্ত হয়, তদন্তের নিরপেক্ষতা কি করে থাকবে যখন যে সরকারি যে মেডিকেল কলেজ, সেই সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ বসে আছেন ওখানে, এবং তার পুরো ডিপার্টমেন্ট, তাদের কাউকে জেরা করা হলো না। এদিকে পুলিশ দাপিয়ে হঠাৎ করে পুলিশ কমিশনার বললেন কেস থেকে ট্র্যাক করে দিয়েছে, ডেকে পাঠানো হচ্ছে। দেবনানন্দা, দেরি হয়ে যাচ্ছে না তো? আর এই সন্দীপ ঘোষ, তাকে আবার একটা নতুন জায়গায় বসানো হয়েছে, আন্দোলনে তো আরো ঘৃতাহুতি যোগ হচ্ছে। ন্যাশনাল মেডিকেল কলেজে ইতিমধ্যেই তালা লাগিয়ে দেওয়া হয়েছে প্রিন্সিপালের ঘরে, আজ তো তিনি যাবেন যোগ দিতে কাজে। আমি কোনটার উত্তর দেবো বল? এখানে উত্তরটা দেওয়ার কি আছে? আমি উত্তর চাই একটা জিনিস, প্রশ্ন একটাই, সমস্যাটা সমাধান করার চেষ্টা কতটা সদিচ্ছা রয়েছে। সেইটা যদি সমাধান না হয়, এই জিনিস যারা দোষী, যেটা বলা হচ্ছে যে এটা একজনের নয় একাধিক লোক, সেই লোককে ধরতে হবে। ইফ দেয়ার ইজ এনি, সেটা যতসময় পর্যন্ত স্যাটিসফাই না করা যাচ্ছে, অসন্তুষ্টি হবে, এখানেও সে আলোচনা হবে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে হবে। আমার তো কোনো সন্দীপ ঘোষ না, কিন্তু যে সন্দীপ ঘোষকে ঘিরে এত সমস্যা, তাকে যদি আবার একটা নতুন জায়গায় পাঠানো হয়, সেখানে তো বিক্ষোভের আন্দোলনে না সরকার, সেটা যদি অন্যায় সরকার বুঝে থাকে, আবার আন্দোলন সমস্যাটা সমাধান করতে হবে। সরকার কবে বুঝবে? না বুঝলে না। আমি তো এটা ডিফেন্ডের প্রশ্ন নয়, যে জিনিসটা মর্মান্তিক এবং যে ঘটনা ঘটেছে, এর কোনো ক্ষমা নেই। এর জন্য যত ধরনের প্রবাবিলিটি আছে, সব প্রবাবিলিটিকে সমর্থন করতে। হয়তো সন্দীপ ঘোষ অনেক দূরে, অনেক কিছু, কিন্তু এই বিষয়ের মধ্যে এই সমস্যার আওতাও তাকে রাখতে হবে। নিশ্চয়ই একদমই আওতায় রাখতে হবে। তুমি সেখানে তাকে তদন্তে অন্তর্ভুক্ত না করে তাকে অন্য জায়গায় দূরে সরিয়ে দিয়ে কি হবে? না, দূরে সরে হলেও কিন্তু তার তদন্তে, তারও মূল সমস্যাটা কি এড়াতে পারবে সরকার? যে প্রশ্নটা আজকে উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে,